তো ছাত্র শিবির যখন কেরিয়ারের কথা বলে তখন এটা শুধুমাত্র একটা জব কিংবা একটা সার্ভিসের নাম না, এটা হলো ইট অ্যাটাচেস দ্য লাইফ ইন ইটস এন্টায়ারিটি। এখানেই মনে হয় এক্সেপশনটা। তো লাইফ যদি ইন ইটস এন্টায়ারিটি হয় তাহলে জব একটা পার্ট, জব ইজ নট দ্য হোল পার্ট। কিংবা আমি যে কাজটা করি এটাই একমাত্র পার্ট না। আমি যেটা দেখেছি ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত হয়ে, যে এই যে একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ বিল্ড আপ করা, এই ব্যাপারে দে আর ভেরি সিরিয়াস। এবং আজকে যে আমি যে জায়গায়, আমার বয়সে বাংলাদেশে কয়জন সিনিয়র অ্যাডভোকেট আছে জানি না আমি ঠিক, আমাদের ভেরি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হবে। বা দি এক্সট্রা অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কোয়ালিফিকেশনস যেগুলো শিবিরের কর্মকাণ্ড করতে গিয়ে আমার মধ্যে ডেভেলপ করেছে, আমি দেখছি এগুলোই এখন ইমপ্লিমেন্ট করতে গিয়ে দিস ওয়ার ভেরি রিকোয়ার্ড কোয়ালিফিকেশন। তো এই রিকোয়ার্ড কোয়ালিফিকেশন যখন আমি অ্যাপ্লাই করছি তখন আমার কাছে এটা নোন, অনেকের কাছে এটা আননোন। যাদের কাছে আননোন তারা এই দৌড়ের মধ্যে টিকে না। আমরাও পড়ি তারাও পড়ে, আমরাও আর্গুমেন্ট করি তারাও আর্গুমেন্ট করে, আমরাও পড়াশোনা করি তারাও পড়াশোনা করে, আমরাও মামলা করি তারাও মামলা করে। পার্থক্য কি হলো? পার্থক্য হলো এটা যে আমরা মামলা করার জন্য একটা অর্গানাইজডভাবে যে ছাত্র জীবন থেকে যেভাবে প্রস্তুতি নিয়েছি, অনেকেই গিয়ে দেখি এই কাজটা আর এভাবে পারে না, পারার কারণে একটু পিছিয়ে যায়। ফলে ছাত্র শিবিরের অ্যাপ্রোচটা নট অনলি টু এ পার্টিকুলার জব, ইট অ্যাটাচেস উইথ দি লাইফ ইন ইটস এন্টায়ারিটি। আসলে তো তাই হওয়া উচিত। আমি যেটা বিবেচনা করি, জীবনকে শুধুমাত্র একটা চাকরির দৃষ্টিতে দেখলে তো এটা আন্ডারমাইনিং দ্য লাইফ হবে। কিংবা একটা জবের দৃষ্টিতে দেখলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে তো কি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক শিক্ষক আছেন যাদের ক্লাসে গেলে পরে ছাত্ররা পিছনে বসে একজন আরেকজনের সাথে গল্প করে, একটা কথাও শোনেন। আছেন এরকম? আবার উল্টাও আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম প্রফেসর আছেন যাদের লেকচার 3 ঘন্টা 4 ঘন্টা শুনলে পরেও মনে হয় 20 মিনিট মনে হয় পার হয়। আছে তো এরকম, পাও নাই? তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো আমরা লাইফকে শুধুমাত্র একটা পার্টিকুলার ডেজিগনেশনের ভিত্তিতে যদি বিবেচনা করি, দ্যাট উইল বি রং। লাইফ ইন ইটস এন্টায়ারিটি। আমি তো এরকমও দেখেছি অনেক ডেজিগনেশন আছে, দেশে বিদেশে লেখাপড়া করেছে, অনেক ব্যারিস্টার, অনেক, কিন্তু যখন একটা প্রবলেম সলভ করতে দেওয়া হয় তখন প্রবলেমটাকে সঠিকভাবে সলভ করতে পারে না, কারণ ডেজিগনেশন আর বাস্তবে কাজটা করার মধ্যে রাত আর দিনের একটা তফাৎ আছে। যেমন ধরো তুমি ডাক্তার, যতই আমি বইপত্র পড়ি না কেন, অ্যানাটমি ফিজিওলজি পড়তে পড়তে মাথা খারাপ, এবার দেওয়া হয়েছে তোমার অপারেশন করতে, এবার বারবার বই খুলে কোন দিকে ছুরি চালাবে আর কোন দিকে ছুরি চালাবে না। এই ডাক্তার কি সঠিক অপারেশন করতে পারবে? নো। বা বই খুলতে বই বলা আছে যে এবার ডাইনে যান, এবার বামে যান, এবার দাঁড়ায় থাকেন, এবার কাইটেন না, ততক্ষণ রুগী মরে যাবে। ফলে এগুলো ডেভেলপ করে প্র্যাকটিসের মধ্য থেকে। শিবিরের এই যে একটা অ্যাপ্রোচ টু ডেভেলপ এ হিউম্যান বিং ইন ইটস এন্টায়ারিটি, নট বিং কনফাইন্ড অনলি টু এ পার্টিকুলার জব অর অ্যাক্ট, এটাকে আমি মনে করি ইউনিক। দিস পার্ট ইজ ইউনিক। আদারওয়াইজ আমার মতো লয়ার, স্যারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষক আছেন, বাংলাদেশের লয়ার আছে প্রায় 35,000। তো 35,000 লয়ার আছে, হাজার হাজার শিক্ষক আছে, তাহলে শিবিরের এখানে ইম্পোর্টটা কি? শিবিরের ইম্পোর্টটা হলো এই কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করার ক্ষেত্রে যে প্রশিক্ষণগুলো থাকে, যে ধরনের টিচিং থাকে, লার্নিং থাকে, ডিসকাশন থাকে, এইটা একটু, এই ডিসকাশনটা ইউনিক। এবং আমি মনে করি দিস ইজ শিবিরের সঙ্গে কর্মকাণ্ডে যুক্ত থাকলে ওই অ্যাপ্রোচটা ডেভেলপ করবে। এটাই হলো শিবিরের বাড়তি অ্যাডভান্টেজ। আদারওয়াইজ তুমি ইউনিভার্সিটির শিক্ষক হবা, আমিও শিক্ষক হব, তুমিও আইনজীবী হবা, আমিও আইনজীবী হব, বাড়তি কি হবে? বাড়তি হবে লাইফ সম্পর্কে দৃষ্টিভঙ্গি। আরেকটা জিনিস আমি এখানে দেখলাম, আরেকটা জিনিস, আমি একটা জিনিস তোমাকে বলি, এটা আমি দাবি নিয়ে বলছি। ছাত্র শিবিরের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যে এক স্বচ্ছ জবাবদিহিতামূলক পদ্ধতি ডেভেলপ করে, ছাত্র শিবির শেষ হয়ে যাওয়ার পরে সারা জীবন
এই স্বচ্ছতা মাথার মধ্যে থেকে যায়। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের দায়িত্বে ছিলাম, তখন বেশ কিছু ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম। তা আমি নিজেরে হাসতাম যে আমি 4th ইয়ারে পড়ি। আমি যখন সভাপতি ছিলাম তখন আমি 4th ইয়ারে পড়ি। তো সকালবেলা এসে আমাকে বলল এটা চেকে স্বাক্ষর দিতে হবে। চেকের ভিতরে গিয়ে দেখি অনেক টাকার পরিমাণ। তা আমি নিজে নিজে একটু ভয় পেলাম যে এত টাকার মধ্যে আমি স্বাক্ষর দিব, এই টাকা কি হবে? এটা স্বাক্ষর দেওয়াটা কি ঠিক হচ্ছে? আমার মতো 4th বছর পড়ার একজন ছাত্র, আমার স্বাক্ষরে এত টাকা উঠবে, এটা তো আমার কাছে সারপ্রাইজিং। এই স্বাক্ষর দিয়ে যে টাকাটা উঠলো, এই টাকাটা যে পদ্ধতিতে খরচ হলো, এটা এমন এক ট্রান্সপারেন্ট মেকানিজম, যে মেকানিজমের মধ্যে সভাপতি হও আর সেক্রেটারি হও, কারো পক্ষে 1 টাকা তসরুফ করার কোনো ব্যবস্থা এর ভিতরে নাই। যেহেতু নাই, এখন আমরা যখন প্রফেশনে গেছি, কেউ তসরুফ করলে মাথার মধ্যে ক্লিক করে। যখন পেশায় গেছি, গিয়ে দেখি অমুক অফিসারের টাকা পয়সা চোখের সামনে নিয়ে খপ করে দেবে, এই তুমি এটি কেন করলে? অ্যাটিটিউডটা বিল্ড আপ হয়েছে শিবির থেকে। শিবিরে 1 টাকাও যদি কেউ তসরুফ করতো, তাকে অনেকটা তোমার ডিটেনশন সেন্টারে নিয়ে জবাব দিতে হইতো। এই 1 টাকা কই গেল তার জবাব দাও। আমাদের মধ্যে অ্যাটিটিউড রয়ে গেছে। চোখের সামনে দেখি মানুষ করাপশনে যুক্ত হয়ে যায়, আমরা তো কোনোদিন এটা অ্যালাউ করতে পারি না, নেভার, কখনোই না। 1 টাকাও এদিক সেদিক হলে মনে হয় এখনই তাকে সকস করি, জবাব দাও, কোথায় টাকা রাখছো বলো, সরকারি টাকা তুমি সরাইলা কেন, তাড়াতাড়ি জবাব দাও, জবাব দিতে না পারলে সাসপেন্ড হয়ে যাও। এই অ্যাপ্রোচটা শিবিরের মধ্য থেকে ইনহারেন্টলি বিল্ড আপ হয়। আমরা মনে হয় আমরা যারা অতীতে শিবির করেছি সকলেই আমরা এই অ্যাটিটিউডের মাধ্যমে বেনিফিট পাই। এই বেনিফিটটা সাংঘাতিক, ওইটা পরিবারেও পাওয়া যায়, রাষ্ট্র চালাইতেও পাওয়া যায়। তো সকলেই ভালো থাকে।